ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যে যেখান থেকে আমরা সংযুক্ত হইতে পারছি সবাইকে সুস্বাগতম এবং নতুন বছরের অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের আজকে এই অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ তোমাদের জীবাশ্ম খনিজ অধ্যায় যেটা আরকি। এই অধ্যায়ের ২য় ক্লাস আমরা আজকে পড়ব নামকরণ আসলে কেমনে নামকরণ করব। তবে এর আগে আহ, তোমরা দেখো সবাই সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা, যদি হয়ে থাকে তাহলে শেয়ার করবা। আহ, দেখে নিচ্ছি যদি কারো এ থাকে। তোমার প্রশ্নটা একটু আমার সাথে একটু শেয়ার করো, প্রশ্নটা কি ছিল বলো। স্যার, সাইক্লিক হাইড্রোকার্বন যেগুলো আছে স্যার, স্যার অ্যারোফেটিক না অ্যালোফেটিক এর মধ্যে তো স্যার অ্যালিফ্যাটিক না বদ্ধ শিকল অ্যারোমেটিক? আছে। আমি বলি অ্যালিফ্যাটিক না অ্যারোমেটিক, তুমি কিভাবে চিনবে? একটা প্রশ্ন। ২ নাম্বার হচ্ছে জি স্যার, হ্যাঁ সাইক্লিক যেটা থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি ক্লাসিফিকেশনটা আবার একটু দেখাই দিব পুরোটা? স্যার পুরোটা লাগবে না, ওই অংশ দেখাইলেই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ সকলকে। এরপরে হচ্ছে মাসুম, তোমার কি কোনো প্রশ্ন আছে? থাকলে একটু দ্রুত। নাই স্যার। মানে এলিসাইক্লিক, এলিফেটিক এইগুলা নিয়ে। নাই স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে প্রমিত, জি স্যার। এনি কোয়েশ্চেন প্লিজ টেল মি। নো স্যার, কোনো কোশ্চেন নাই। নাই। রাফি, রিহা, রাফিদ, ইশতিয়াক, রুহান, এনিওয়ান প্লিজ টেল মি। ওকে, তোমাদের কোনো প্রশ্ন নাই? না থাকলে আমি আমার কাজ করতে যাচ্ছি। তার প্রশ্ন ছিল অ্যালিসাইক্লিক এবং অ্যারোমেটিক যৌগগুলোকে আমরা কিভাবে আসলে পরিষ্কার ধারণা পাবো এই সম্পর্কে। তো পরিষ্কার ধারণাগুলো কিন্তু অল্প অল্প করে আমরা শিখতে শিখতে এক সময় টোটালি ধারণা পাওয়া যাবে। তবে বেসিক্যালি কিছু বিষয় দিয়ে আমরা এখনই বুঝতে পারবো। দেখো, অ্যালিসাইক্লিক এবং অ্যারোমেটিকের ক্ষেত্রে আহ, অনেক সংজ্ঞা তো আলাদাভাবে আছে। অরিজিনাল সংজ্ঞাটা হচ্ছে 4n+2। আমি একটু লিখতেছি যে এটা তোমরা লেখা লাগবে না, জাস্ট বোঝার জন্য। এটা তো কালো কালি কম আসতেছে। 4n+2 আমরা যদি দেখি ইজ ইকুয়াল টু একটা নাম্বার বসাই। মন এক্সাম্পল দিচ্ছি, ধরো আমরা বেনজিনের কথা বলি। বেনজিন ক্ষেত্রে আমরা জানি বেনজিনের নরমালি সংকেত যেটা আমরা পড়ছি তোমরা C6H6, তার মানে 6টা কার্বন আছে এবং তার কার্বনের সাথে বাকি হাতগুলো হাইড্রোজেন, মানে হাইড্রোজেন দ্বারা যুক্ত। তো ওই দিনই বলছিলাম যে চাক্রিক যৌগ সমূহ কার্বন দেখানো, হাইড্রোজেন দেখানো, এগুলো হচ্ছে বিলাসিতা। এগুলো না দেখাই আসলে আমরা আধুনিকভাবে লিখি এই যে এইভাবে। এগুলোর মধ্যে দ্বিবন্ধন আমরা কার্বন দেখায় প্রথম ব্যাখ্যা করি। কার্বন দেখায় প্রত্যেকটা কর্নারে হচ্ছে একটি কার্বন আছে বলে মনে করতে হবে। বেনজিনের ক্ষেত্রে যদি দেখি, এই হচ্ছে একটা কার্বন, এই 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 একটা কার্বন। এখন বেনজিনে 3টা দ্বিবন্ধন থাকে। এই কার্বনে কার্বনে একটা একক, মানে এটা দ্বিবন্ধন, এটা একক বন্ধন হবে, এটা একক বন্ধন, এটা মানে এটা দ্বিবন্ধন দিলাম, তারপর একটা একক বন্ধন, তারপর এখন এখান থেকে আমরা কয়েকটা বিষয় শিখব যে দ্বিবন্ধন আর একক বন্ধন, এরপরে এগুলাকে তুলে দিয়ে আমরা গুল্লা কেন দিই। তো দেখো এখানে প্রত্যেকটা কার্বনের 3টা করে হাত হয়েছে, একটা দুইটা তিনটা। একটা কার্বনের 4টা হাত থাকে, তাহলে একটা হাত কি থাকবে? একটা হাত হাইড্রোজেন থাকে। ইচ্ছা করলে আমি হাইড্রোজেন থেকে লম্বা করে টান দিয়ে দেখাইতে পারি, আর যদি মনে চায় না আমি এটা পাশে লিখে দিব, কোনো সমস্যা নেই। তাহলে বোঝা গেল কি এই কার্বন মানে হাইড্রোজেন নিয়ে যে যৌগটা গঠিত হলো, কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 6টা। তবে একটা দ্বিবন্ধন হইলে তুমি বুঝতে পারবে, মনে রাখবা আমরা বন্ধন পার্টে পড়ে আসছি, ডিলোকালাইজড ইলেকট্রন বা সঞ্চরণশীল ইলেকট্রন, আর এটাকে আমরা স্ট্যান্ডার্ড বলি যে পাই ইলেকট্রন। আচ্ছা, এখন এটা বাদ দিলাম আমি। এই যে দ্বিবন্ধনগুলোর মধ্যে তুমি মনে রাখবে একটা
একক বন্ধন একটা দ্বিবন্ধন, মানে এই যে বন্ধনের মধ্যে একটা শক্তিশালী একটা দুর্বল, তবে দুর্বলের মধ্যে একটা টান মানে কয়টা দাম, দুইটা ইলেকট্রন। তাহলে এখানে তুমি বুঝবা যে সঞ্চরণশীল ইলেকট্রন আছে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, তাহলে একটা দ্বিবন্ধন মানে দুইটা সঞ্চরণশীল ইলেকট্রন। এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানে দুইটা, এখানে দুইটা, মোট কয়টা, ছয়টা, এরকম একটা। এখন যদি এখানে দুইটা তিনটা দ্বিবন্ধন না হয়, দুইটা হইতো তাহলে আমি লিখতাম চারটা, যদি একটা হইতো লিখতাম দুইটা। তো যাই হোক, একটা বিজ্ঞানীর নাম হচ্ছে হাকেল, উনি আমার খুব ভালো লাগতো ওনারে, হাকেল সাহেবের কথাবার্তা। তো হাকেলের বক্তব্যটা হচ্ছে যে সকল চাকরির যৌগগুলোর মধ্যে সঞ্চরণশীল 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, মানে কি 4n+2 লেখার পরে তুমি দেখবা কতটা দ্বিবন্ধন আছে, যতটা দ্বিবন্ধন আছে এর ডবল তুমি সংখ্যা বসাইলা, বসানোর পরে n এর একটা ভ্যালু পাওয়া যাবে বা মান পাওয়া যাবে। সেই মানটা যদি কি হয়ে যায়, ফ্রিকশন বা ভগ্নাংশ হয়ে যায়, তাহলে বুঝবে এটা অ্যারোমেটিক না। আমরা কিন্তু এটা 9-10 এ পড়াইনি, জাস্ট তোমাদেরকে বলতেছি কি, জাস্ট এখানে কত হচ্ছে 4, মানে 6 থেকে মাইনাস করলে 2 4 হয়, 4 কে তুমি 4 দ্বারা ভাগ করলে n এর মান 1 হয়। যেহেতু n এর মান হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আসছে, ভগ্নাংশ আসে নাই, সুতরাং এটা হচ্ছে এটা নিঃসন্দেহে একটা অ্যারোমেটিক যৌগ। কিন্তু তোমরা তো আর এটা লিখতে না, এটা লিখলে পরে অনেকেই হয়তো তোমরা লিখতে পারো, তোমাদের সাথে বন্ধু বান্ধব যারা আছে এদেরকে যদি এই পড়াও যে সঞ্চরণশীল 4n+2 সংখ্যক, তাহলে এরকম এরই বাবা এতে কি তা কঠিন, এর জন্য আমরা কঠিনে যাচ্ছি না। আমরা বলবো যে সকল চাকরির যৌগগুলোর মধ্যে কি থাকবে, এইরকম একান্তর দ্বিবন্ধন। একান্তর দ্বিবন্ধন মানে কি, একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, এইভাবে পরপর, মানে একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, এভাবে যদি থাকে তাহলে এগুলোকে আমরা বলি অ্যারোমেটিক যৌগ। সাধারণত এটা দিয়ে আমরা বুঝে দিব। তাহলে অ্যারোমেটিক যৌগগুলো চেনার উপায়টা কি, ইজিলি হয় তুমি এইভাবে নয় এভাবে দেখবা একান্তর দ্বিবন্ধন আছে কিনা, অথবা তুমি যদি গাণিতিক হিসাব করতে পারো 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, অর্থাৎ n এর মানটা 0 হইলে অসুবিধা নাই, 0 1 2 3 4 উইদাউট ফ্রিকশন, মানে ভগ্নাংশ নয়। ভগ্নাংশ হলে সেটা কি আমরা বলবো, সেটা অ্যারোমেটিক যৌগ নয়। এক্সাম্পল দিচ্ছি, এটার মধ্যে যদি এরকম থাকতো, দেখো তোমাদের দৃষ্টিতে দুটি ভাবেই কিন্তু আমরা বলতে পারি এটা অ্যারোমেটিক না। কেন, একক দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন এই পর্যন্ত একান্তর হলো, এখানে একক বন্ধন, এগেইন একক বন্ধন, এগেইন একক বন্ধন, অতএব এই রুলটাই আমাদের মেনে চললো না, একান্তর হয় নাই। একান্তর হইতে গেলে একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন পরপর, তাহলে এটা অ্যারোমেটিক যৌগ নয়, অ্যালিফেটিক যৌগ। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করি, দেই সূত্র অ্যাপ্লাই করতে গেলে CN এটার ক্ষেত্রে দেখো কয়টা আছে, একটা দুইটা, এখানে আসে চারটা, তাহলে চারটা তুমি যদি বসাও এখানে 4 মানে আসতেছে একটা ভগ্নাংশ চলে আসবে। আমি যদি 1 2 এই দুইটা দ্বিবন্ধন মানে চারটা ইলেকট্রন, তাহলে n এর মান এখানে আছে 2, তাহলে 4n = 2, n = কত 1/2, ইটস ফ্রিকশন নাম্বার অর ভগ্নাংশ। ভগ্নাংশ মানেই হচ্ছে অ্যারোমেটিক যৌগ নয়। তাহলে আমরা এইটা যাব না, আমরা এভাবে বলবো এরা সুষম, ষড়ভুজ, অক্টোভুজ যাই হোক না কেন, এদের মধ্যে একান্তর দ্বিবন্ধন থাকবে। একান্তর দ্বিবন্ধন যদি থাকে তাহলে আমরা এদেরকে অ্যারোমেটিক যৌগ বলবো। আমরা এখন আসতেছি ফার্স্ট থেকে, অ্যারোমেটিক যৌগগুলো চেনার উপায়, যৌগটার মধ্যে একান্তর দ্বিবন্ধন আছে কিনা। অ্যালিফেটিক যৌগগুলোর ক্ষেত্রে একান্তর দ্বিবন্ধন থাকবেই না, এক কথাই বলো একান্তর দ্বিবন্ধন থাকবেই না। এরা কি হইতে পারে, একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, দ্বিবন্ধন 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 এভাবে থাকবে, মানে একক বন্ধন দ্বিবন্ধন দ্বিবন্ধন একক বন্ধন এভাবে থাকবে না। সুকল্প এখন কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে আচ্ছা, এরপরে আসতেছি আমরা অ্যালিসাইক্লিক যৌগ। এটা অ্যালিফেটিক এবং অ্যারোমেটিকের ক্ষেত্রে শেষ করলাম। পার্থক্যগুলো তোমরা নিজেরা লিখে রাখবা যে অ্যালিফেটিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগের মধ্যে। তাহলে আমি দুই একটা বলে দিই।
অ্যারোমেটিক যৌগগুলো এক বা একাধিক বেঞ্জিন চক্র থাকবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এই অংশটা একটু বুঝাই দিই। অনেকের একটা প্রশ্ন থাকে, বেঞ্জিনের সংকেত এত নমুনা কেন? আমরা সংকেতটা যদি একটু লিখি, হ্যাঁ দেখো বোর্ডে আমি একটু লিখার পরে তোমরা বেঞ্জিন C6H6, অথবা তুমি এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো, কার্বন সংখ্যাগুলো উল্লেখ করতে পারো, অথবা আধুনিক নিয়ম অনুযায়ী আমরা কার্বন সংখ্যা উল্লেখ না করে লিখি। কেন? চাক্রিক যৌগগুলোর বা চক্রিক বা সাইক্লো যৌগগুলোর ক্ষেত্রে, সাইক্লো মানে হচ্ছে চাক্রিক, এগুলোর ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেন কোনোটাই দেখানো লাগে না। মানে কার্বনের সাথে বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ, ইউ হ্যাভ টু বুঝতে হবে। আচ্ছা, তাহলে এই 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 বেঞ্জিন চক্র। এখন বেঞ্জিন চক্রের ক্ষেত্রে আমরা দেখব যে এরা কি, এগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ। কেন? এদেরকে একান্তরে দ্বিবন্ধন, দ্বিবন্ধন একক বন্ধন, দ্বিবন্ধন একক বন্ধন, দ্বিবন্ধন এভাবে থাকে। এখন চাক্রিক মানে কি, চক্রাকার যৌগগুলোর ক্ষেত্রে, অর্থাৎ অ্যারোমেটিক নয় বাট চক্রাকার হয়, এই ধরনের যৌগগুলোর ক্ষেত্রে কি সামঞ্জস্য এবং বৈসাদৃশ্য রয়েছে তা যদি আমরা একটু দেখি। যাচ্ছি, এলিসাইক্লিক বিষয়টা কি? এলিসাইক্লিক কথাটার অর্থ হচ্ছে, আমরা অনেক সময় এক কথায় প্রকাশ করি যে একই সময় বর্তমান, সমসাময়িক। তো মানে এক কথাই বোঝাই দিলাম বিষয়টা। ঠিক তেমনি ইংরেজিটাও এদের ক্ষেত্রে কিছু আছে এই এক কথায় প্রকাশ করা হয়। ব্যাপারটা হচ্ছে বদ্ধ শিকল যুক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বনটাকে এক কথায় আমরা বলি এলিসাইক্লিক। আমি আবার বলতেছি, বদ্ধ শিকল যুক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বনটাকে বলি আমরা এলিসাইক্লিক। বদ্ধ শিকল আর মুক্ত শিকল জিনিসটা কি দেখো। আমরা ছোটবেলা পড়ছিলাম সরল রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, সরল রেখার কোনো প্রান্ত বিন্দু হয় না, কিন্তু রেখার একটি অংশ, রেখাংশ যখন নির্দিষ্ট করে ফেলবো তখন দুটি প্রান্ত বিন্দু হয়, এই একটা, এই একটা। তাহলে আমরা যদি এটাকে কার্বন কল্পনা করি, ধরো একটা কার্বন, একটা কার্বন, তাহলে এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। এখন যদি আমি তিনটা কার্বন দেই, এখানে কোনটা প্রান্ত? এটা কোনো প্রান্ত নাই। তাহলে যদি প্রান্তীয় কার্বন থাকে, প্রান্তীয় কার্বন তো এই তিনটা দিয়েও প্রান্তীয় কার্বন থাকতে পারে, 1 2, এটা এভাবে এভাবে যেভাবে দিই এখানে আমি পাশাপাশি দিলাম। আচ্ছা, তিনটা, তার মানে এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। দুর্দান্ত চিত্র হচ্ছে এটা, কোনো প্রান্ত নাই। বলতেছি যদি প্রান্তীয় কার্বন থাকে, প্রান্তীয় কার্বন মানে কি, 2 বা ততোধিক প্রান্তীয় কার্বন যদি থাকে, তাহলে এরা হচ্ছে এলিফ্যাটিক যৌগের ক্ষেত্রে ওপেন, যেটাকে মুক্ত শিকল বলি আমরা, এটা মুক্ত। আর এর কোনো প্রান্ত কার্বন আমি ধরতে পারি না, এটা কার্বন না, এটাও মানে কার্বন হইলো, এটা কি প্রান্তীয় কার্বন না, এটাও প্রান্তীয় কার্বন না। এখন এগুলোর মধ্যে আবার কি হইতে পারে? দ্বিবন্ধন হইতে পারে, ত্রিবন্ধন হইতে পারে। ধরো এদিকে প্রথমে একটা একটা করে শেষ করে আসি। তোমরা জানো কার্বন তিনটা হইলে ইংলিশে বলা হয় ত্রি, বাংলায় ব্যাপারটা ফ্রি, আমি বললাম না এটা 3। আমরা রসায়নে এটাকে বলবো মেক ইট প্রপ। যেহেতু কার্বনের সাথে কার্বন একক বন্ধন, তার নামের শেষে এন উচ্চারণ হবে, তার নামটা কেমন হবে? প্রোপেন। এর নাম হচ্ছে কি? প্রোপেন। লিখলাম। যাই এটার ক্ষেত্রে, এইটা আর এটা তো একই, কিন্তু সে চাক্রিক। তাহলে শব্দটার আগে, এই যে প্রোপেন শব্দর আগে একটা শব্দ লাগে, মানে আমরা সংযুক্ত করব, কিন্তু আলাদা নয়। আমি যদি বলি হ্যাঁ চাক্রিক প্রোপেন, তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? চাক্রিক শব্দটা বাংলা, প্রোপেন শব্দটা ইংরেজি। এই কারণে আমরা ইংরেজিতে শব্দটা লিখবো সাইক্লো। সাইক্লো শব্দের অর্থ হচ্ছে চাক্রিক। এখন তুমি যদি লেখো সাইক্লো এরপরে প্রোপেন, তাহলে এটা হচ্ছে বেয়াদবি, কারণ এক শব্দ হয়ে যাবে। অনেক তোমরা জানো আসলে অনেক শব্দ আছে যে ভেঙে পড়াটা খুবই খারাপ জিনিস লাগে। হ্যাঁ, ভেঙে পড়াটা খুবই খারাপ। এই যৌগগুলোর ক্ষেত্রেও সাইক্লো প্রোপেন তুমি যদি আলাদা আলাদা লেখো তাহলে ভেঙে পড়া হয়ে গেল। ভেঙে পড়া নিয়ে অনেক কথাবার্তা আবার আছে, এগুলো তোমরা ইতিহাস জানো। ঠিক তেমনি ভেঙে পড়াটাও যেমন বিশ্রী শোনা যায়, ঠিক তেমনি লেখাটাও একটা বেয়াদবি হয়ে যায়। ঠিক আছে?
তো আমি আজকে ওইটা নিয়ে বললাম না, তো মনে মনে একটু চিন্তা করবা, যেমন অ্যানোটির কাহিনী যেটা আমাদের মনে আছে, এটাকে যদি আমরা স্পেলিং করে এইভাবে বলি নটি, দূর থেকে শুনলে হয়তো বা বৃষ্টি শোনায়, ঠিক তেমনি আমরা সাইক্লোপ্রোপেনটাকে এক শব্দ বলবো, সাইক্লোপ্রোপেন, এইভাবে নয়, সাইক্লোপ্রোপেন, তাহলে ভুল। মূল অংশটা কি? এক শব্দ। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? এটার ক্ষেত্রে প্রান্তীয় কার্বন আছে একটা দুইটি, সুতরাং এটা ওপেন চেইন, এটা কি বদ্ধ। তাহলে বদ্ধ হলে ইংরেজিতে বলবো সাইক্লো, 3 কার্বন বিশিষ্ট একক মানে অ্যালকেন হওয়ার কারণে এদেরকে আমরা বলি প্রোপেন। তাহলে সাইক্লোপ্রোপেন। ঠিক তেমনি আরেকটা অংশ, আমরা কিন্তু চাকরিক যৌগগুলোর ক্ষেত্রে, আমি শুরুতেই বলতেছি এবং লাস্টে আবার বলতেছি, চাকরিক যৌগগুলোর ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেন কোনোটাই দেখানো দরকার পড়ে না। দেখানোটা হচ্ছে বিলাসিতা। বিলাসিতা না করে আসল কাজটা আমরা সাইক্লোপ্রোপেনটাকে এইভাবে লিখবো, এইটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। এটা গণিতের ভাষায় হয়তো বা এটাকে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ বলতে পারি। ত্রিভুজের সঙ্গে কি 3টি বাহু দ্বারা আবদ্ধ চিত্র, 3টা বাহু দ্বারা আবদ্ধ হয়েছে, কিন্তু এটা আমরা বাহু চিন্তা করব না। কার্বন আছে এখানে একটা, এখানে একটা আছে, এখানে আছে, কার্বনের হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ। যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতো তাহলে আমরা দেখাই দিতাম। আচ্ছা আসি, এখন আসি এটা নিয়ে। হ্যাঁ, এইদিকে একটা বিষয় হচ্ছে কি, আমরা যদি এখানে দেখি কোনো কারণে, অকারণে বা কারণে যাই হোক এরকম হয়, তার মানে সে কিন্তু চক্রাকার নয়। তখন আমরা কিভাবে স্টার্ট করব? 1 2 3 4 5 6, 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তার নাম হচ্ছে হেক্সেন। ঠিক আছে, এর নাম হচ্ছে হেক্সেন। আর যদি এরকম চাকরিক হয়ে যায় তাহলে নামের আগে শুধু একটা শব্দ যুক্ত করব, তার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। কেন হেক্সেন কেন বললাম? কার্বন কার্বন একক বন্ধন। আচ্ছা, যদি এরকম হইতো 1 2 3 4 5, পেন্টেন শব্দের আগে একটা শব্দ লাগাইতাম, সাইক্লোপেন্টেন। এরকম হইতে পারে, মানে যেভাবে হোক তুমি দেখবা, আসলে এটা চাকরিক তো, সুষম হোক অসম হোক যেভাবে হোক, কার্বন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তার নাম হলো হ্যাপটেন। হ্যাপটেন কেন? 7 হইলে হ্যাপ্ট, আর সবগুলো একক বন্ধন। এখন দ্বিবন্ধন হইলে কেমন হইতো বা ত্রিবন্ধন হইলে, চলো এটার ক্ষেত্রে যাই। আমি একটু আগে যেটা বলছিলাম, দ্বিবন্ধন হইলো এটার সাথে, মানে ব্যাপারটা কি কার্বন উল্লেখ করে দেখাচ্ছি। এই ছিল কার্বন, এই ছিল কার্বন। আমরা যদি এখানে দেখি কার্বন, এটাও কার্বন, তাহলে এই কার্বনের 3টা হাত হয়ে গেল, এই কার্বনের 3টা হাত হয়ে গেল, একটা হাইড্রোজেন থাকলো। এটা 2টি হাইড্রোজেন লাগবে, কেন? কারণ একটা হাত 2টি হাত হলো, আর 2টি হাতের হলো, তাহলে 2টা হাতকে আমরা কিভাবে দিব? CH2 বা H2C যেভাবে দিও না কেন, এর 3টা হাত হয়ে গেছে, একটা হাত বাকি। এখন এটার নাম কি হবে? যদি এই যৌগটার ক্ষেত্রে দ্বিবন্ধনটার নাম না থাকতো, তাহলে আমরা আগে নাম বলছিলাম কি? সাইক্লোপ্রোপেন। এখন আগের ন্যায় এন না বলে ইন বলবো, কি হবে? সাইক্লোপ্রোপেনের আগে এইটা কি আছে? সাইক্লোপ্রোপিন। এই যে সাইক্লোপ্রোপিন, আগে ছিল কি সাইক্লোপ্রোপেন, এখন হয়ে গেছে কি সাইক্লোপ্রোপিন। তো চলো আমরা নামকরণের একেবারে প্রথম দিকে শুরু করি এই অংশটার ক্ষেত্রে। হ্যাঁ সুকল্প, আরো কোনো প্রশ্ন আছে তোমার? জি না স্যার। ওকে, নামকরণের প্রথম থেকে লেখো, অ্যালকেনের নামকরণ। হেডলাইনটা লিখবে অ্যালকেন। আমরা আজকে একটা পড়বো, অ্যালকিন পরে পড়বো, অ্যালকাইন, অ্যালকোহল, জৈব অ্যাসিড, এভাবে হাবি গোষ্ঠী আমরা পড়বো। তবে তোমরা বাসায় একটু চেষ্টা করবা, হয়তো আজকে রুলগুলা দেখলেই তুমি শিখতে পারবে, দেখবা ভালো লাগবে অনেকটা। এত সময় তো অগুছালো পড়লাম, এখন গুছালো ভাবে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুরু করতে যাচ্ছি। অ্যালকেন, অ্যালকেন ফার্স্ট। অ্যালকেনের সংজ্ঞা লেখো, আমি একটু বলে দিচ্ছি। অ্যালকেনের সংজ্ঞা হবে, সম্পৃক্ত হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকেন, অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধনযুক্ত হাইড্রোকার্বনই হচ্ছে অ্যালকেন, যেটাই লেখো।
আধুনিক নিয়ম অনুযায়ী সম্পৃক্ত হাইড্রোকার্বনই আমরা অ্যালকেন বলি। আর যদি আমরা ওই আধুনিকতা না মেনে মান্দাতার আমলের সংজ্ঞা বলি, কার্বন কার্বন একক বন্ধনযুক্ত হাইড্রোকার্বনটা কি বলা হয়? অ্যালকেন। অ্যালকেনের একটি সাধারণ সংকেত হয়, সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এখানে n এর মান হচ্ছে, যখন n এর মান 1 হবে মিথ উচ্চারণ হবে এবং নামের শেষে n হবে। তাহলে আমি বলবো n এর মান কত থেকে শুরু করব? 1 থেকে শুরু করে যতটা ইচ্ছা হতে হবে। n যখন 1 হবে, দেখো আমরা কি লিখব? n এর মান 1, হাইড্রোজেন 2 একে 2 আর 2 কত 4, এর নাম হচ্ছে কি? এক কার্বন বিশিষ্ট। তাহলে এক কার্বন হলে কি হয়? মেথ। আমরা তো গতদিন 10 পর্যন্ত লিখে দিছিলাম, আমি আবার পাশে লিখে রাখতেছি। এক হইলে হবে মেথ, 2 হইলে হবে ইথ, 3 হইলে হবে প্রপ, 4 হইলে হবে বিউট, 5 হইলে হবে প্যান্ট, এরপরে হ্যাক্স, এরপরে হ্যাপ্ট, এরপরে অক্ট, নন ডেক। আচ্ছা, এখন আমরা দেখলাম এখানে কার্বন n এর মান কত বসাইলাম? 1। 1 মানে ইংরেজি, বাংলা হচ্ছে 1, কিন্তু আমাদের রসায়নের ভাষায় বলবো 1 মানে মিথ। যেহেতু সে অ্যালকেন, কারণ এই সংকেতের মধ্যে মান বসিয়ে আমরা পেয়েছি, তার নামের শেষে n বসাই দিব, তাহলে তার নাম হবে 1। এই হওয়ার কারণে দেখা যাচ্ছে মিথ দেখলাম, তার সাথে যুক্ত করি যদি n, তাহলে এই সন্ধি বিচ্ছেদ না করে আমরা এটাকে এক শব্দ লিখি, তাহলে নাম হবে কি? মিথেন। এর নাম হবে মিথেন। আচ্ছা, এখন যদি n এর মান আমরা 2 বসাই, তাহলে কত হবে? 2 দুগুণে 4, 4 আর 2 কত? 6, লিখলাম 6, মানে ডবল। কার্বন যতটা হবে হাইড্রোজেন তার ডবলের চেয়ে 2 বেশি। কার্বন 2টা, ডবল হচ্ছে 4টা, আর 2 বেশি হইলে 6টা হয়। তার নাম হচ্ছে 2 হইলে n এর মান হচ্ছে ইথ, তার নামের শেষে n যুক্ত হবে, ইথেন। এভাবে তুমি 10 পর্যন্ত লিখো, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন, হেক্সেন, এইভাবে তুমি লিখবা। আমরা এখন থেকে আরেকটা বিষয় যেটা জানবো, নামকরণের একটা সুন্দর বিষয় যাচ্ছি, অ্যালকাইল লেখো। অ্যালকেনের নামকরণ করার জন্য অ্যালকাইলটা লাগে, আমি লিখে দিচ্ছি অ্যালকাইল। অ্যালকাইল। অ্যালকাইল হচ্ছে, সংজ্ঞায় লিখে দেখো, অ্যালকেন হতে একটি হাইড্রোজেন অপসারণ করা হলে, অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করা হলে যে একযোজী মূলক উৎপন্ন হয় তাকে বলা হয় অ্যালকাইল। অ্যালকাইলের নাম শেষে উচ্চারণ হবে আইল। অ্যালকাইলের নাম শেষে উচ্চারণ হবে আইল। যেমন আমরা এখানে একটু আগে লিখছিলাম, অ্যালকেনের একটা সদস্য নাম হচ্ছে কি? CH4, এর নাম হচ্ছে মিথেন। এখন এখান থেকে যে কোনো একটা হাইড্রোজেন আমি সরিয়ে ফেলি, সরে, তাহলে কি দাঁড়াইলো? এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, একটা হাত ওপেন, তার মানে এটা এইভাবে লিখি আমরা CH3 অথবা CH3, এই হাতটা ওপেন দেখাইতে হবে, অবশ্যই দেখাইতে হবে। সো ইটস রেডিক্যাল বা মূলকে হয়ে গেছে একটা। তাহলে আগে নাম ছিল মিথেন, এখন ওই নামের নেই আমরা জাস্ট আইল যুক্ত করব। আইল, আইন না কিন্তু আইল, রসিল, হ্যাঁ আইল যুক্ত হবে, তখন তার নামটা কি হবে? মিথাইল। আমি লিখে দিচ্ছি, এটার নাম হচ্ছে কি? মিথাইল। মিথাইল। দেখা যাচ্ছে আগের যে সংকেতটা ছিল অ্যালকেনের CnH2n+2, এখন একটা হাইড্রোজেন শুধু কমবে, তার কারণে 2 না লিখে আমি এইটা লিখতে পারি CnH2n+1,
CN+1 এটা হচ্ছে কি অ্যালকাইলের সাধারণ সংকেত, অ্যালকাইলের সাধারণ সংকেত আমরা লিখবো অ্যালকাইলের সাধারণ সংকেত। এটাকে একেবারে সংক্ষেপে প্রকাশ করি বন্ড আর বা আর বন্ড যাই লিখি। তাহলে বন্ড আর মানে কি CN+1। এবং উদাহরণ হচ্ছে আমরা মিথেনকে কিভাবে মিথাইল কিভাবে পাইলাম? দেখো এই সংকেতের মধ্যে তুমি n এর মান 1 বসাও, n এর মান 1 বসালে কি আসতেছে C1, হাইড্রোজেন 2 একে 2 আর 1 কত 3, এই হচ্ছে CH3, একটা হাত ফ্রি। তাহলে বন্ড আর এটা দিয়ে আমরা প্রকাশ করি। এইভাবে আমরা বলতে পারি ইথেনের একটা অ্যালকাইলের নামটা কেমন হবে? ইথেন থেকে যদি একটি হাইড্রোজেন অপসারণ করা হয় তার নাম হবে ইথাইল। প্রোপেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করা হয় তার নাম হবে প্রোপাইল। বিউটেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করা হয় তার নাম হবে বিউটাইল। আমরা ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন এইগুলো সংকেত তোমরা সবারই বলতেছি সংকেতগুলো লিখবা। এগুলো লিখবা, এগুলো হচ্ছে অ্যালকেনের নাম। যখন একটি হাইড্রোজেন অপসারণ করা হয় তখন তার নাম হয় অ্যালকেনের নাম, মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল। এটা লাগবে। এখন নামকরণের আমি একটা অংশ দেখাই দিচ্ছি, এটা কতটুকু কাজে লাগে আমাদের দেখো এইদিকে। তাহলে অ্যালকাইল এবং মিথেন যে অংশটুকু দেখলাম এটাকে কাজে লাগিয়ে আমরা একটা সংকেত লেখার দেখি কি হয়। 1 2 3 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন। আমরা নামকরণের শুরুতেই এগুলোকে নাম্বারিং করব। কোথা থেকে শুরু করতেছি? 1 2 3। হাইড্রোজেন গুলো তুমি প্রথম তো শিখবা, এই কারণে হাইড্রোজেন গুলো তুমি সাথে সাথে দিয়ে দিবা। তো 1টা 2টা 3টা কেন হবে? কারণ একটা হাত এইদিকে আছে, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। প্রথম হাইড্রোজেন গুলো এভাবে দেখাই দিবা, শিখতে সুবিধা হবে। 3টা হাত এই, তার নাম, এটার নাম হচ্ছে কি মানে প্রোপেন। এটার নাম হচ্ছে প্রোপেন। এখন আমরা একটা কাজ করতেছি, একটা হাইড্রোজেন সরিয়ে দিলাম, সরিয়ে এখানে আমরা কি যুক্ত করলাম? একটা CH3 যুক্ত করলাম। একটু আগেই কিন্তু বলছি CH3 এর নাম হচ্ছে মিথাইল, এটার নাম হচ্ছে মিথাইল। এখন এই যৌগটার নাম কি হবে? তো নামটা এইভাবে হবে, তোমার ফার্স্ট কাজ কি? তুমি নাম্বারিং করবে। তো নাম্বারিং করো, নাম্বারিং করাটা হচ্ছে এখানে ফরজ মানে বাধ্যতামূলক। 1 এবং বললা দিবা না, বোঝানোর জন্য দিছি 2 3। এই নাম্বারিং করার একটা নিয়ম আছে, দেখবা শাখাগুলো যেখানে কাছে পাওয়া যায় এখান থেকে, আমি পরে দেখাইবো। হ্যাঁ অর্ণব, একটু পরে আমি ফোন দেবো। 1 2 3 নাম্বারিং করার পরে এখন একটা বিষয় হচ্ছে, সবাই জানো তোমরা বাসা বাড়িতে থাকো, তোমাদের বাসা বাড়ির প্রত্যেকের বাসা বাড়িতে একটা অ্যাড্রেস থাকে। আমি আমার বাসার কথাই যদি বলি, এখানে আছে 101 পড়শি। এটা যদি আমি লিখি 101 পড়শি, ভুল হবে, এখানে একটা হাইফেন দিতে হবে। কেন? কারণ এই হাইফেনটা দিয়ে আমি বোঝাচ্ছি এটা অবস্থান করা হচ্ছে, পড়শি 101 নম্বরে অবস্থান করা হচ্ছে। ঠিক তেমনি আমি যখন এটাকে নাম্বারিং করব, এই মিথাইলটা কত নাম্বার কার্বনে আছে এটার অবস্থান উল্লেখ করতে হবে। তাহলে এই মিথাইলটা আছে 2 নম্বরে, এই যে 2 দিলাম, দিয়ে একটা হাইফেন দিলে বোঝাচ্ছে 2 নম্বরে অবস্থান করতেছে কে? এর নাম কি? এর নাম হচ্ছে মিথাইল। তাহলে লিখবো 2 মিথাইল, লিখলাম মিথাইল। তার মানে বোঝাচ্ছে কি এই যৌগটার মধ্যে 2 নম্বরে একটা মিথাইল আছে। এরপরে টোটাল কার্বন কয়টা? টোটাল কার্বন এইগুলা ছাড়া, শাখা ছাড়া, অর্থাৎ এই যে এই যেগুলো কার্বনের মধ্যে নাম্বারিং পড়ছে না এগুলো ছাড়া মোট কার্বন কয়টা? 1টা 2টা 3টা। 3 কার্বন হইলে হয় প্রপ। তাহলে অ্যালকেন যেহেতু তার নাম হচ্ছে প্রোপেন, এক শব্দ হবে, এটার সাথেই লাগবে প্রোপেন। তাহলে যৌগটার নাম হচ্ছে 2 মিথাইল প্রোপেন। কেন? এখন এটা একটু বিশ্লেষণ করি, এই নামটা কি বোঝাচ্ছে আমরা বাংলা ভাষায় যদি এটাকে বলতে যাই।
প্রোপেনের মধ্যে প্রোপেন 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন। এই 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের 2 নাম্বার কার্বনে একটা মিথাইল আছে। এখন এটাকে আমরা কিভাবে লিখব? 2 হাইফেন হাইফেন দিয়ে বোঝাচ্ছি 2 নম্বরে অবস্থান করিতেছে মিথাইল, মানে মিথাইল একটা মূলক অবস্থান করিতেছে, টোটাল কার্বন 3টে, এই কারণে হচ্ছে প্রোপেন। তো 2 মিথাইল প্রোপেন। এখন আরেকটা বড় যাচ্ছি, তোমাদেরকে একটা ছোট দিব। আমরা যদি একটা সংকেত লিখলাম 1 2 3 4 5 6, 6 কার্বন বিশিষ্ট, তাহলে 6 মানে কত হয়? হেক্স। যেহেতু কার্বন কার্বন একক বন্ধন, তার নামের শেষে উচ্চারণ হবে এন, তাহলে দাঁড়াবে কি? হেক্সেন। কিন্তু আমি যদি কোনো কারণে এইখানে একটা CH3 দিয়ে দিই, তাহলে তার নামটা কেমন হবে? আর হাইড্রোজেনগুলো তোমরা হিসাব করে দাও, তোমাদের সাথে আমিও হিসাব করে দিই। এই কার্বনের একটা হাত হয়ে গেছে, তাহলে আর বাকি রয়েছে কয়টা? 3টা। তো 3টা হাইড্রোজেন হয় এইদিকে, আর নাহলে চাপাচাপি না করে ওইদিকে বসাই দিই। এটাই সুন্দর। এই কার্বনের 2টা হাত আছে, এদিকে একটা এদিকে একটা, তো 2টি হাত আছে, তাহলে আরো বাকি রয়ে গেছে তার 2টি। তো 2টা কি হবে? হাইড্রোজেন হবে। কোন দিকে দিব? যে কোনো এক সাইডে দিলাম 2টা। এটারও 2টা হাত বাকি, দিলাম। এর এদিকে একটা হাত, এদিকে একটা হাত, বাকি রয়েছে 2টা, দিলাম। তুমি যদি না স্যার আমি এইভাবে দিব না, ছড়িয়ে ছড়িয়ে দিব, দেও রে বাবা, অসুবিধা নেই। তাহলে এদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, 3টা হাত হয়ে গেল। বাকি রইল তার কয়টা? একটা হাত রইল। একটা হাত আমি মানে একটা হাইড্রোজেন দ্বারা দিব, কারণ হাইড্রোজেনের হাত একটাই। এইদিকে বসাও, ওইদিকে, ওইদিকে যেখানেই বসাও না কেন কোনো সমস্যা নাই, কার্বনের সাথে একটা হাইড্রোজেনই হবে। এইটার সাথে কয়টা হবে? এদিকে একটা হাত আছে, তার মানে আরো বাকি 3টা হাত। 3টা হাত মানে 3টি হাইড্রোজেন দ্বারা পূর্ণ। অনেক বাচ্চারা প্রশ্ন করে, ও স্যার এখানে দিলেন H3C আর এখানে দিলেন CH3, ব্যাপারটা কি? বলবেন কি? কিছু না, এটা কিছু না। কেন? কারণ আমরা আসলে কার্বনের সাথে কার্বনের বন্ধনটা দেখাইতে গিয়ে হাইড্রোজেনটাকে যে কোনো পাশে রেখে দিই। আমার হাত আছে 2টা, আমি সবসময় যে এইভাবে রাখবো এইভাবে রাখবো এরকম কোনো না, যেভাবে ইচ্ছে এভাবে রাখতে পারে, এটার সমস্যা নাই। এখন জাস্ট এই যৌগের নাম কি হবে? সিম্পল একটা যৌগ। আমাদের কাজ হচ্ছে কি? নাম্বারিং করতে হবে। নাম্বারিংটা কিভাবে করব? তুমি যখন উপরের দিকে উঠবে, সিঁড়ি বেয়ে 2তলা 3তলা যাবে, আমরা একটা বিল্ডিং এর ক্ষেত্রে সিঁড়িগুলোকে কাছে খুঁজি কোন দিকে সিঁড়ি আছে। আর সিঁড়ি না থাকলে বিল্ডিং এর উপরে এইভাবে লাফাইলে কোনো লাভ হবে না, স্বাভাবিক। আমি যদি এখান থেকে নাম্বারিং করি, দেখো 1 2 3 4 5 6, বা এখানেও লিখতে পারো 6, যেভাবে যাও না কেন একদিকে যেতে পারবা। তাহলে বোঝা গেল যে 5 নম্বরে একটা শাখা আছে। কিন্তু আমি যদি এইভাবে নাম্বারিং করতাম 1 2, তাহলে 2 নম্বরে একটা শাখা পাইতাম। তাহলে নাম্বারিংটা হবে ওইখান থেকেই সঠিক নিয়ম, যেখান থেকে শাখাগুলো কাছে পাওয়া যায় অ্যালকেনের ক্ষেত্রে। আবার বলতেছি, সঠিক নাম্বারিং হবে যেখান থেকে শাখা, এগুলোকে আমরা শাখা বলি, কারণ এটা যদি একটা লম্বা ডাল হয়, এর মধ্যে একটা ছোট ডাল, এগুলোকে শাখা বলা হয়। তাহলে এই বড় একটা চেইনের মধ্যে বা শিকলের মধ্যে এটা একটা ছোট চেইন, তাহলে আমরা বড় চেইনটাকে নাম্বারিং করব আর ছোট চেইনটা হবে শাখা। তাহলে শাখাগুলো এমন ভাবে আমরা রাখবো, নাম্বারিংটা করব যেখান থেকে শাখাগুলো কাছে পাওয়া যায়। সুতরাং এইখান থেকে নাম্বারিং করা ইটস রং প্রসেস, বা রং মানে এই যৌগের সংকেতটা ভুল হবে নাম্বারিং করলে। এখান থেকে করতে হবে 1 2 3 4 5 6, নাম্বারিং লিখবা, তোমরা লিখতে হবে। এখন যৌগের নামটা কি হবে? 1 2 আসলাম 2 নম্বরে। এই কার্বনটার উপরে কোনো আমরা নাম্বারিং করি নাই বা নাম্বার দেই নাই, অতএব CH3 কে আমরা কি বলবো? একটু আগেই বলছি, CH3 মানে হচ্ছে মিথাইল। CH3 মানে হচ্ছে কি? মিথাইল। অতএব 2 নম্বরে একটা মিথাইল আছে। লিখার সিস্টেমটা কি? 2 হাইফেন দিলাম, হাইফেন দিলেই বোঝা যাচ্ছে যে 2 মানে 2 নম্বর অবস্থান করতেছে। এটা 2টা মিথাইল না, কিন্তু 2 দিয়ে হাইফেন দেওয়া মানে হচ্ছে 2 এ অবস্থান করতেছে। কি অবস্থান করতেছে? মিথাইল। লিখবো 2 মিথাইল
হয়ে গেল 2 মিথাইল, মানে এর কাজ শেষ। এখন টোটাল কার্বন কয়টা এই পর্যন্ত? চেইনে, লম্বা চেইনে কার্বন কয়টা? 6টা। 6 কার্বন মানে হেক্স, কার্বন কার্বন একক বন্ধন থাকার কারণে n, তার মানে হলো হেক্সেন। হেক্সেন, তাহলে এটার নাম হচ্ছে যৌগটার 2 মিথাইল হেক্সেন। এখন আমি দুইটা তিনটা শাখা দিয়ে একটা দেখাই দিচ্ছি। এই যৌগটাতে দেই, বারবার লেখা বিরক্তি লাগে। দিলাম এখানে একটা CH3, এখানে একটা CH3 দেওয়ার পরে এখন তার নামটা কি হবে? একটা হাইড্রোজেন রবে। এই জায়গায় দেখি 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে, কিভাবে লিখবো? 2 দিয়ে একটা কমা দিতে হবে। 3 নম্বরে আরেকটা আছে, কেন কমা দিলাম? না হলে তো 23 হয়ে যাবে, 23টা তো কার্বন নেই, তাহলে এই কারণে 2,3 দেওয়ার পরে আমি বুঝাইতে চাই, মানে কি চাইতেছি, 2 এবং 3 অবস্থান করিতেছে মিথাইল মূলক। তাহলে কি লিখবো? মিথাইল তো দুইটা, এখানে দুইটা হইলে ডাই, তিনটা হইলে ট্রাই, তাহলে লিখবো 2,3 ডাই, মানে দুইটা কিতা মিথাইল। এই শাখা দুইটার কাজ শেষ। পুরো কার্বন কয়টা? 6টা, নাম হলো হেক্সেন। 2,3 ডাইমিথাইল হেক্সেন, 2,3 ডাইমিথাইল হেক্সেন। আচ্ছা, আরেকটা অংশ দেখাই দিচ্ছি। যদি একই কার্বনে দুইটা হইতো তখন কেমন হইতো? এটা বাদ দিলাম, ওইটা থাক, আরেকটা দিয়ে দিলাম, এখানে আরেকটা দিলাম CH3। তুমি তোমার নাম্বারিং করে যাও, 1 2 3 4 5 6, 6 নাম্বার কার্বন বিশিষ্ট, অর্থাৎ মোট কার্বন আমরা বলতেছি লম্বা চেইনটা মধ্যে কার্বন মোট এমন ভাবে পাওয়া গেছে যে আমরা 6টা কার্বনই সর্বোচ্চ পাবো। 1 2 3, এদিকে 3টা, 1 2 3 4টা পাবো, অর্থাৎ সর্বোচ্চ কার্বন আমরা এই দিকে যদি যাই 6টা পাই। আগেরটাই মানে যৌগটা হবে হেক্সেন, আর বাকিগুলো তার শাখা। তো শাখাগুলো কি কেমনে আমরা লিখবো? তো দেখো, লিখার সিস্টেমটা হচ্ছে 2 নাম্বার কার্বনে দুইটা মিথাইল আছে, 2 একটা কমা দিব 2। কেন? কারণ 2 একটা আছে আর একটা আছে 2 এ। এই কার্বন মিথাইলটা 2 আছে, এই কার্বনটাও 2 আছে, তার মানে দুইবারই লিখতে হবে। আর একটা আছে কত নম্বরে? 3 নম্বরে, কমা দিতে হবে 3। তাহলে 2 2 3, মানে 3টা হয়ে গেছে। এখন এই একটা, এই একটা, এই একটা, তিনটা হওয়ার কারণে এটাকে আমরা বলি ট্রাই। ট্রাই মানে 3টি। এগুলোর নাম কি? মিথাইল, ট্রাই মিথাইল। এটা আমি আবার বলতেছি, 2 নম্বরে একটা মিথাইল, 2 নম্বরে আরেকটা মিথাইল, 3 নম্বরে আরেকটা মিথাইল। এক কথায় বলতেছি 2 2 3, হাইফেন দিয়ে বোঝাচ্ছি অবস্থান করিতেছে ট্রাই মানে 3টি মিথাইল। আবার লাইনটা বাংলা বলতেছি 2 2 3, হাইফেন দেওয়ার সাথে সাথে বলা হচ্ছে যে এই কার্বনে অবস্থান করিতেছে ট্রাই মানে 3টি মিথাইল মূলক। পরে টোটাল কার্বন কয়টা? 6টা, তার মানে লিখবো হেক্সেন। ভুলেও আলাদা করবেন না এগুলাকে, এক শব্দ। 2 2 3 ট্রাইমিথাইল হেক্সেন। এর চেয়ে বড় কঠিন আপনাদেরকে দেওয়া হচ্ছে না, ছোট ক্লাস। আপনারা একটু দয়া করে বলবেন কি, কারো কোনো প্রশ্ন আছে কি? হ্যালো, আচ্ছা, তোমাদের তাহলে আজকে হোমওয়ার্কস থাকবে 1 2 3, এই 3টা যৌগের নামকরণ কোন পদ্ধতিতে, তোমাকে যদি বলে যে এটা কোন পদ্ধতিতে নাম করব, আন্তর্জাতিক পদ্ধতি বা IUPAC মানে কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আন্তর্জাতিক সংস্থা। এটাকে আমরা, এই সংস্থাটা বসে হচ্ছে কোথায়? জেনেভা শহরে। এটাকে আমরা জেনেভা পদ্ধতি বলতে পারি, মানে জেনেভা বলা হয় এটাকে, জেনেভা পদ্ধতি। যেভাবেই বলুক না কেন, জেনেভা পদ্ধতিতে নামকরণ করো, আন্তর্জাতিক পদ্ধতিতে নামকরণ করো, বেশিরভাগ সময় এইভাবে আসে। IUPAC পদ্ধতিতে নামকরণ করা এলকেনের। তো বেশি পড়বো না, আমরা কয়েকটা পড়তেছি, এই 3টা নামকরণ করবো। 3টা নামকরণটা আগের মতো, স্পেস এখানে হবে না। স্পেস কোথায় দেওয়া লাগে সেটা আমি বলবো নেক্সট ক্লাসে। ক্লাসগুলো ধারাবাহিকভাবে থাকবে, পরবর্তী ক্লাসগুলো আমি হয়তো বা পাবলিক করবো না, কয়েকটা ক্লাসই পাবলিক করা হচ্ছে। নামকরণটা একটু ভালো করে দেখবা, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবে। তো এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
এই কামনা আজকের মতো এখানে শেষ। গুড নাইট।